আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা রইল। আজ আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে হাজির হব। আর আজ পবিত্র ঈদুল আজহা। আশা করি সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করছেন। তো আজকে আমি যে ক্লাসটি করব সেই ক্লাসটি হলো ক্লসিয়াসের উপপাদ্য, বিবৃতি এবং প্রমাণ করা। ঠিক আছে? তো আমাকে এই বিজ্ঞানী ক্লসিয়াস একটি উপপাদ্য তৈরি করেছেন, তাই তার নাম অনুসারে এটার নাম হয়েছে ক্লসিয়াসের উপপাদ্য। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের প্রথমে আগে উপপাদ্যটা কি ছিল সেটা আমাদের জানতে হবে। উপপাদ্যটা হলো কোনো প্রত্যাবর্তক প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। তাহলে প্রত্যাবর্তক জিনিসটা কি? প্রত্যাবর্তক প্রক্রিয়া হলো এমন এক প্রক্রিয়া, অর্থাৎ একটা বস্তুকে আমি যখন এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাব, সেই অবস্থান থেকে আবার বস্তুটিকে যদি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তখন ওই প্রক্রিয়াটিকে বলা হয় প্রত্যাবর্তক প্রক্রিয়া। যেমন আমি যদি 1 গ্রাম পানিকে, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ তাপ প্রয়োগ করে, ঠিক আছে, তাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করি, আবার ওই তরলটাকে যদি আবার আমি তাপমাত্রা হ্রাস করে, ঠিক আছে, আবার বরফে পরিণত করি, অর্থাৎ আবার পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারি, তাহলে এই যে আমি বরফটিকে তাপ দিলাম, অর্থাৎ তাপ শোষণ করলো, এবং তাপটা শোষণ করার কারণে সে তরল অবস্থায় পরিণত হলো, এবং এই তাপটা আবার সে বর্জন করে সে আবার বরফে যখন ফিরে আসলো, এই যে একটা প্রক্রিয়া, অর্থাৎ সে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় গেল, যাওয়ার পরে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম, এই প্রক্রিয়াটাকে বলা হবে প্রত্যাবর্তক প্রক্রিয়া। তো এই প্রত্যাবর্তক এরকম প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। এনট্রপি কি থাকে? স্থির থাকে। এনট্রপিটা কাকে বলে তা আগের ক্লাসে হয়তো আপনারা দেখেছেন। ঠিক আছে? এটা হলো যে কি, শোষিত বা বর্জিত তাপকে আমরা যখন পরম তাপমাত্রা দ্বারা ভাগ করব, তখন তাকে বলা হয় এনট্রপি। কথা কি বুঝতে পারছেন? যখন কোনো বস্তু শোষিত তাপ বা বর্জিত তাপ, এই তাপটাকে যখন আমরা যে বস্তুটির পরম তাপমাত্রায় দ্বারা ভাগ করব, তখন তাকে বলা হয় এনট্রপি। এগুলো আপনাদের আগের ক্লাসে শিখিয়েছি। তো এখন আমরা যে জিনিসটা পড়ব, এই যে এনট্রপি স্থির থাকে, এনট্রপিটা আপনাদের যদি আমি একটু গাণিতিকভাবে একটু দেখাই, এনট্রপি স্থির থাকে। এনট্রপি স্থির থাকে মানে কি? এনট্রপি স্থির থাকে মানে হলো, এনট্রপিটা কাকে বলে একটু লেখা দরকার ছিল, Q/T। এইটাকে বলা হবে এনট্রপি। এটাকে বলা হয় এনট্রপি। ঠিক আছে? এখন এই Q/T যদি এনট্রপি হয়, তাহলে এইটা বলছে এনট্রপিটা স্থির থাকে। স্থির থাকে মানে কি? স্থির থাকে মানে হইল, আমি যখন আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমি এই যে পানিটাকে তাপ প্রয়োগ করার কারণে, বরফে আমি তাপ প্রয়োগ করার কারণে বরফটা তাপটা কি করবে? শোষণ করবে। এই শোষণ করে সে কোথায় যাবে? তরলে পরিণত হবে। অর্থাৎ সে তাপটা কি করলো? শোষণ করলো। এই যে শোষিত তাপ, মনে করেন এই শোষিত তাপ হলো কিউ, আর এটা হলো কি, সে যেই তাপমাত্রায় ছিল প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, যেই তাপমাত্রা থাকাকালীন সে তাপটা শোষণ করলো, সেই তাপমাত্রাটা হলো কি, টি। এই টি তাপমাত্রা দিয়ে আমি যখন শোষিত তাপকে ভাগ করব, তখন আমি এনট্রপি পাবো। ঠিক আছে? তো এখন একটা এনট্রপি আমি মনে করেন পেলাম, এরপরে তরলে পরিণত হওয়ার পর সে আবার
যেহেতু প্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটাতে হবে, তো সে আবার মনে করি সে যে পরিমাণ তাপ গ্রহণ করে বরফ থেকে তরলে পরিণত হলো, ঠিক সেই পরিমাণ তাপ, ঠিক আছে, ঠিক সেই পরিমাণ তাপ বর্জন করে সে আবার কোথায় চলে আসলো? সে আবার পূর্বের অবস্থায়, অর্থাৎ সে বরফে পরিণত হলো। এখন যেহেতু একই পরিমাণ তাপ, অর্থাৎ সেই তাপটাও যদি কিউ হয় এবং তাপমাত্রাটা যদি টি হয়, তাহলে সেটাও হবে কি? এনট্রপি। তাহলে আমরা এনট্রপি কয়টা পেলাম? দুইটা পেলাম। এই এনট্রপির যে পরিবর্তন, অর্থাৎ আমরা তরল বরফ থেকে যখন তরলে গেলাম তখন এনট্রপি যে মানটা পাবো, এবং বরফ থেকে সে আবার যখন বরফ থেকে যখন সে তরল গেল তখন তার এনট্রপির যে ভ্যালু থাকবে, ঠিক আছে, অর্থাৎ কিউ আর টি কে ভাগ করলে যে মানটা থাকবে, এবং সে যখন আবার তরল থেকে আবার বরফে ফিরে আসলো তাপটা বর্জন করে, তখন তার যে বর্জিত তাপকে আমরা যখন পরম তাপমাত্রা দ্বারা ভাগ করব, ঠিক আছে, অর্থাৎ আমি প্রথমে ক্ষেত্রে যদি আমরা Q1 ধরি, প্রথমে বস্তুটা যদি আমরা কি ধরি, মনে করি প্রথমে সে Q1 পরিমাণ ধরি, আমি বলে ফেলছি একই পরিমাণ, ঠিক আছে, একই পরিমাণ তাপ বর্জন করে, এটা আমি বলে ফেলছি। মনে করি Q1 তাপ সে কি করে, প্রথমে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে শোষণ করে সে কোথায় যায়? T1 পরম তাপমাত্রায় সে তরলে পরিণত হয়, অর্থাৎ এইটা হলো তার এনট্রপি। পরবর্তীতে সে একটা নির্দিষ্ট পরিমাণ আবার তাপ বর্জন করে সে আবার কি হবে? তরল যখন তাপ বর্জন করে সে আবার শীতল হয়ে বরফে পরিণত হবে। এখন এই বর্জিত তাপটা যদি হয় Q2 এবং তখন ওই তরলের যদি পরম তাপমাত্রা T2 হয়, ঠিক আছে, Q1 ডিভাইডেড T1, আর এইটাকে আমি মাইনাস করলাম কেন? অর্থাৎ তার এইটাও এনট্রপি, তা দুইটা এনট্রপির বিয়োগফল যদি 0 বের হয়, দুইটা এনট্রপির যোগফল, ঠিক আছে, আগে এবং পরে, ঠিক আছে, তাহলে এই এনট্রপির যোগফলগুলো আমি আগে এবং পরে যোগ করলে দেখা যাবে আমার এনট্রপির যে মান, সেই মানটা আমার ভ্যালুটা 0 আসছে, ঠিক আছে, অর্থাৎ এইটা Q1 T1 যোগ Q2 T2 এই যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এই এনট্রপি এবং পরে এনট্রপি দুইটা যে এনট্রপি হলো অবস্থা পরিবর্তনের কারণে, এই দুই এনট্রপি যোগ করলে দেখা যাবে এদের মান ভ্যালুটা 0 আসে। অর্থাৎ একটা বস্তুর তার অবস্থার প্রত্যাবর্তক প্রক্রিয়ায় যদি আমরা তার অবস্থার পরিবর্তন ঘটাই, তাহলে তার এনট্রপিটা স্থির থাকবে, অর্থাৎ মোট যে যোগফলটা 0 আসবে। তো এই জিনিসটাকে Q1 T1 Q2 T2 না লিখে আমি এটাকে সাধারণভাবে কি লিখতে পারি? সাধারণভাবে আমরা লিখতে পারি কি Q ডিভাইডেড T ইকুয়াল কি 0, Q ডিভাইডেড T ইকুয়াল 0, অর্থাৎ Q ডিভাইডেড T ইকুয়াল ওই দুইটাকে আমরা এখানে সামেশন দিই, কি দেয়া দিই? এইটা মানে হলো সামেশন, অর্থাৎ Q1 ডিভাইডেড T1 যোগ Q2 T2 যোগ, ঠিক আছে, এইভাবে অসংখ্য যদি আমি অবস্থার পরিবর্তন ঘটাই এবং প্রত্যেক ক্ষেত্রে যে এনট্রপির যে পরিবর্তন পাবো তাদের সামেশন মানে যোগফল কার যোগফল? এনট্রপির যোগফলগুলো কি হবে? 0 হবে। অর্থাৎ এনট্রপি যে আমরা পাবো, এই এনট্রপিটা হলো কি পরিবর্তন, ঠিক আছে, তার মোট পরিবর্তন আমি সবগুলো যোগ করে আমি যে মোট পরিবর্তন পাবো সেই মোট পরিবর্তনটা যদি আমি 0 দেখাতে পারি, এই 0 মানে হলো এটা হলো এনট্রপির পরিবর্তন বলে, ঠিক আছে, কারণ সবগুলো যোগফল টোটাল কত, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো এনট্রপিটা কি থাকে? প্রত্যাবর্তক প্রক্রিয়া এনট্রপিটা স্থির থাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা আমি
যদি Q / T = 0 দেখাইতে পারি, এইটাই হলো এনট্রপি, এইটাই হলো এই উপপাদ্যের গাণিতিক রূপ। এই উপপাদ্যের গাণিতিক রূপটাই হলো এটা। তাহলে আমাকে এইটাই প্রমাণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি দেখেন আপনাদের পড়ানোর আগে এই জিনিসটা আগে আপনাদের ক্লিয়ার করলাম। এটার পেছনে আমার অনেকক্ষণ টাইম গেল, তারপরে যদি আপনারা বুঝতে পারেন এটাই আমার কি সার্থকতা। তো দেখি এখন আমরা উপপাদ্য করলাম। এখন ধরা যাক এ বি একটি প্রত্যাবর্তক চক্র, অর্থাৎ এ একটা অবস্থা আর বি একটা অবস্থা। ঠিক আছে, এ থেকে এই যে তীর চিহ্ন দিয়ে আমরা বি অবস্থানে আসছে, আবার বি থেকে আবার এ অবস্থানে আসছে। তো এটা ধরেন আপনারা ওই যে একটা এখন 1 গ্রাম বা 1 খণ্ড বরফ ধরেন, 1 গ্রাম বরফ ধরেন, 1 গ্রাম বরফ এখান থেকে এই জায়গায় আসলো, তাপটা কি করে, তাপটা শোষণ করে, অর্থাৎ বরফটা মনে করেন এখানে আইসা তরলে হইলো। ঠিক আছে, আবার তরলকৃত পানি, তরলটা আবার কি হইছে, পানি সরি তাপটা বর্জন করে সে আবার সে পূর্বের অবস্থায় গেছে। ঠিক আছে, তাহলে এ আর বি হলো দুইটা অবস্থা যেখানে তাপের শোষণ এবং কি ঘটেছে, বর্জন ঘটেছে। আচ্ছা, যেহেতু এটা প্রত্যাবর্তক চক্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য এন্ট্রপি থেকে, তাহলে আমি এই চক্রটাকে আমরা এ থেকে বি যাই, আবার বি থেকে আবার এ যাই, যে চক্রাকার ভাবে যে সে আবার পূর্বাবস্থায় ফিরে আসে, এটা একটা প্রত্যাবর্তক চক্র। এখন এই চক্রটিকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চক্রে বিভক্ত করি, ক্ষুদ্র ক্ষুদ্র চক্রে। তা আমি এই এই যে এইখান থেকে এই পর্যন্ত যে একটা পুরাটা যে চক্র আছে, চক্রটিকে আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চক্রে বিভক্ত করি। চক্রের উপর কাছাকাছি কতগুলো বিন্দু a1 a2 a3 a4 নি, এই যে চক্রের a1 a2 a3 a4 কতগুলো বিন্দু নিলাম। এখন এই বিন্দু সমূহের সাহায্যে এই যে বিন্দুগুলা দিয়ে মানে a1 a2 a3 a4 দিয়ে আমি চক্রটিতে a1 b1 অর্থাৎ পুরো যে চক্র আছে সেই চক্রের ভিতরে আবার আমি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র চক্র তৈরি করেছি। চক্র কিন্তু আমি এখানে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন এই চক্র তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এটা দেখেন, মানে এই যে আমি চক্রগুলো পেয়েছি, এই চক্রগুলোর ভিতরে আবার কোন রেখাটা কি রেখা, অর্থাৎ এইখানে একটা রেখা, এইখানে একটা রেখা, এইখানে রেখা, এইখানে রেখা। এখন কোন রেখাগুলো কোন ধরনের রেখা সেটা আমরা একটা দেখব। যে এই বিন্দু সমূহের সাহায্যে চক্রটিতে a1 b1, ঠিক আছে, এই যে a1 এ হলো আমার b1, a1 এ হলো আমার b1, এইটা, তারপরে a2 b2 a3 b3 a4 b4, হ্যাঁ, এগুলাকে বলা হয় রুদ্ধতাপ রেখা, এগুলাকে বলা হয় রুদ্ধতাপ রেখা। অর্থাৎ এইখান থেকে এই বিন্দু থেকে যখন সে বি বিন্দুতে আসে তখন তার কি হয়, তার তাপের পরিবর্তন ঘটে। তার কি ঘটে, সরি তাপের না, তাপমাত্রার পরিবর্তন ঘটে। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি ঘটে, সরি কি বলি, হ্যাঁ মনে করছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন কি, তাপের তাপমাত্রার পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাপের পরিবর্তন ঘটে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে। কথা কি বুঝতে পারছেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞাটা আপনার যদি মনে থাকে তাহলে দেখবেন সেখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলা আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপনাদের আমি এর আগে পড়িয়েছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মোট তাপের পরিমাণ একই থাকে, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তাপমাত্রার কি ঘটে, তাপমাত্রার পরিবর্তন ঘটে। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাপমাত্রা পরিবর্তন ঘটে, কিন্তু মোট তাপ একই থাকে। আচ্ছা, এখন দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে a1 b1, তবে a2 b2 a3 b3 a4 b4, এগুলো হলো আমার কি রেখা, এগুলো হলো আমার রুদ্ধতাপীয় রেখা। অর্থাৎ এ থেকে যখন বি অবস্থানে আসে তখন সে জায়গায় কি হয়, সে জায়গায় তাপের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন ঘটে, তাপমাত্রার পরিবর্তন ঘটে, কিন্তু মোট তাপের পরিবর্তন ঘটে না। এটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ এই রেখাগুলোতে তাপমাত্রার পরিবর্তন ঘটে, কিন্তু মোট তাপের পরিবর্তন ঘটে না। এবং এখানে আবার দেখেন, আবার এই যে C
C1 মানে এই বিন্দুটা হলো C1, C1 A2 C2 A3 C3 A4 মানে এই রেখাগুলো, এই তিনটা যে রেখা, এই রেখাগুলো হলো আবার সমষ্ণ রেখা। এগুলা কি রেখা? সমষ্ণ রেখা। এগুলা যদি সমষ্ণ হয় তাহলে এগুলো কি রেখা? এই তিনটাও সমষ্ণ রেখা, অর্থাৎ A1 B2 A2 B3 A3 B4। অর্থাৎ এই যে এগুলা রেখা আছে, এই তিনটা আর হলো এই তিনটা, এগুলো হলো সমষ্ণ রেখা। সমষ্ণ রেখায় আবার কি হয় না? সমষ্ণ রেখায় আবার তাপমাত্রার পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা একই থাকে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন ঘটে। কিন্তু সমষ্ণ যে রেখাগুলা, মানে অর্থাৎ এই যে রেখাগুলা এই যে আমি বলেছি C1 A2 C2 A3 C3 A4 A1 B2 A2 B2 A2 B2 A3 B3, ঠিক আছে, সরি A3 B4 A3 B4, ঠিক আছে, A3 B4, এইগুলো হলো সমষ্ণ রেখা। অর্থাৎ এই রেখাগুলো এখানে A3 থেকে B4 এ যাওয়ার সময় তার কোনো তাপমাত্রার পরিবর্তন ঘটেনি, A2 থেকে তার এই যে B3 তে যাইতে তাপমাত্রার পরিবর্তন ঘটেনি। অর্থাৎ এই রেখাগুলোতে তার যা মানে এক অবস্থা থেকে, মানে এই জায়গা থেকে এই জায়গায়, 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 এই জায়গা থেকে এই জায়গায় তার যাওয়ার জন্য কোনো কিসের পরিবর্তন ঘটেনি? তার তাপমাত্রা পরিবর্তন ঘটেনি, অর্থাৎ তাপমাত্রা তার একই অবস্থায় ছিল। কিন্তু আমি যে রুদ্ধতাপীয় রেখা A1 B1 A2 B2 এই রেখাগুলোতে এখান থেকে এখানে আসার সময় তার তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এখন ধরা যাক প্রতি ক্ষুদ্র চক্রে T1 পরম তাপমাত্রায় dQ1 পরিমাণ তাপ সে শোষণ করে। ঠিক আছে, এই যে আমাদের চক্রগুলো আছে, এই যে চক্রগুলো, এই প্রতিটা চক্রে আমি মনে করি প্রতি ক্ষুদ্র চক্রে আমার T1 পরম তাপমাত্রায় dQ1 পরিমাণ তাপ শোষণ করে। তাহলে প্রতিটা চক্রে dQ1 পরিমাণ তাপ শোষণ করে। কোন পরম তাপমাত্রায়? T1 পরম তাপমাত্রায়, T1 পরম তাপমাত্রায়। ওকে, তাহলে এই যে আমরা লিখলাম T1 পরম তাপমাত্রায় আমার dQ1 পরিমাণ তাপ সে কি করেছে? শোষণ করেছে। তাহলে আমি এই যে যখন তাপটা শোষণ করলো এই T1 পরম তাপমাত্রায়, তখন এন্ট্রপি তাহলে আমি লিখতে পারি এই ক্ষেত্রে এন্ট্রপি হবে কত? এই ক্ষেত্রে এন্ট্রপি হবে কত? এন্ট্রপিটা কত হবে? এন্ট্রপি আমরা জানি কত, কি বলে, আচ্ছা, এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হবে কত? dQ1, এই যে শোষিত তাপকে আমরা পরম তাপমাত্রাতে ভাগ করব। আবার এটা যদি প্রতিক্ষুদ্র চক্রে T1 পরম তাপমাত্রা, আবার T2 মনে করি T1 সে তাপমাত্রায় ছিল বস্তুটা, সে dQ1 পরিমাণ তাপ সে গ্রহণ করলো, গ্রহণ করে সে কোথায় গেল? সে dQ1 তাপ শোষণ করার পরে তার তাপমাত্রা তার T1 থাকবে না, সে এখন পৌঁছে যাবে কি নতুন একটা তাপমাত্রায়, সেটা মনে করি সে T2 তাপমাত্রায় কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, এই T1 তাপমাত্রা থাকাকালীন সে dQ1 পরিমাণ তাপ গ্রহণ করে সে কোথায় যাবে? T2 তাপমাত্রায় চলে যাবে। ঠিক আছে, আর T2 তাপমাত্রা যখন সে পৌঁছায়, সে আবার
T2 পরিমাণ তাপ সে কি করে আবার ছেড়ে দেয় অর্থাৎ বর্জন করে চিন্তা করি ঠিক আছে তাহলে ধরি আবার T2 পরম তাপমাত্রায় TQ2 পরিমাণ তাপ বর্জন করে এক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কত dQ2 ডিভাইডেড T2 ঠিক আছে তাহলে যে আমি এই যে ঘটনাটি ঘটিয়েছি কোন কোন প্রক্রিয়া ঘটেছে প্রত্যাবর্তক চক্র তাই না প্রত্যাবর্তক প্রক্রিয়া এখন লিখতে পারি কার্নোর প্রত্যাবর্তক যে চক্র অনুসারে বিজ্ঞানী কার্নো প্রত্যাবর্তক চক্রের ক্ষেত্রে বলেছেন এই যে আমার এনট্রপি শোষণ করার পরে যে পরিবর্তন হইল এবং বর্জন করার পরে যে এনট্রপির যে পরিবর্তন হইল এই দুই পরিবর্তন সমান ঠিক আছে তা কার্নোর উপপাদ্য কার্নোর প্রত্যাবর্তক চক্র অনুসারে এই যে আমার এনট্রপি পরিবর্তন এবং এই যে দুইটা যে এনট্রপির পরিবর্তন আছে এই দুইটা এনট্রপি পরিবর্তন হইল সমান দুইটা এনট্রপি পরিবর্তন হইল কি সমান তাহলে যদি সমান হয় তাহলে আমি এটা এখানে নিয়ে আসি dQ1 dQ2 d2 0 তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই এটাকে আমরা কি সমীকরণ দিই 1 নম্বর সমীকরণ দিই তা আপনারা যদি 1 নম্বর সমীকরণ বুঝতে পারেন ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে 1 পর্যন্ত কিন্তু ঠিক মতন আপনারা বুঝতে পারছেন আচ্ছা এবারটা দেখেন dQ1 যদি শোষিত তাপ কোনটা ছিল dQ1 কে ধনাত্মক এবং বর্জিত তাপ dQ কে ঋণাত্মক বিবেচনা করি তাহলে গৃহীতটাকে আমরা ধনাত্মক আর বর্জিত তাপ এই dQ-টাকে আমরা যদি কি ধরি নেগেটিভ ধরি ঠিক আছে তাহলে এক সমীকরণকে কি লেখা যায় তাহলে আমার এই যে dQ1 এটা পজিটিভ এই dQ2 এইটার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে কারণ এটাকে আমরা নেগেটিভ বিবেচনা করছি এটা গ্রহণটাকে পজিটিভ এজন্য এরপরে আমরা dQ1 T1 মাইনাস মাইনাস প্লাস 0 অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন এবং দ্বিতীয় ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন অর্থাৎ একটা চক্রে সে এক অবস্থান থেকে যখন সে অন্য অবস্থানে যায় তখন যে এনট্রপির পরিবর্তন এবং সে যখন আবার সে পূর্বের অবস্থায় ফিরে যায় তখন যে এনট্রপি পরিবর্তন এই দুইটার যোগফল 0 অর্থাৎ আমি একটা চক্রের জন্য ঠিক আছে একটা চক্রের জন্য আমি দেখা যাচ্ছে তার যে এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেল সেই অবস্থান থেকে আবার সে পূর্বের অবস্থায় গেল এই ক্ষেত্রে তার মোট যে এনট্রপি সেটা আমরা 0 পেলাম আর 0 মানে কি তার মোট এনট্রপির পরিবর্তন 0 মানে কি এনট্রপি তার স্থির ছিল একই ছিল মানে কোনো পরিবর্তন ঘটে না মানে আগে যা ছিল অবস্থা পরিবর্তনের পরে আবার যখন সে পুরো অবস্থা ফিরে আসছে তখন তার এনট্রপি একই ছিল আচ্ছা তাহলে এরূপ
টি, এর প্রতিটি চক্রের জন্য, তাহলে আমরা একটা চক্রের জন্য এরকম পাইছি, তাহলে এর প্রতিটি চক্রের জন্য একই রাশি পাওয়া যায়, মানে এরকম ভ্যালু পাওয়া যায় প্রতিটি চক্রের জন্য। অতএব সমস্ত রাশিকে যোগ করে পাই, তাহলে এটা একটা রাশি। এরকম সবগুলো রাশিকে যদি আমি যোগ করি তাহলে কি এটাকে আমি কি লিখতে পারি? আমি ইন্টিগ্রেশন dq ডিভাইডেড t ইকুয়াল 0 লিখতে পারি। বলেন তো কেন? এই ইন্টিগ্রেশন মানে কিন্তু যোগ করা। এরকম dq ডিভাইডেড t, এরকম যে একটা দুইটা এরকম আরো যে ভ্যালু আছে, একটা চক্রের জন্য এরকম দুইটা পাইছি, এরকম আরেকটা চক্রের জন্য এরকম ভ্যালু পাবো, এরকম প্রত্যেকটা চক্রের জন্য যেই ভ্যালুগুলো পাবো সেগুলোকে আমি কি করব? যোগ করব। আর ইন্টিগ্রেশন মানে যোগ। তাহলে এই এতগুলোকে যোগ করলে আমরা সাধারণভাবে কি লিখতে পারি? dq ডিভাইডেড t, ঠিক আছে? যোগ করলে আমরা একটা কি পাবো? ভ্যালু পাবো। ঠিক আছে? সবগুলোকে যোগ করলে আমরা কি পাবো? মনে করি এইটা সবগুলোকে যোগ করলে যা পাবো সেটা হলো dq ডিভাইডেড মনে করি t পাবো। ঠিক আছে? সাধারণভাবে লিখলে এই 1 2 এগুলো বাদ দিয়ে আমরা লিখলে dq ডিভাইডেড t ইকুয়াল 0 লিখতে পারি, কারণ এই দুইটার যোগফল 0। তাহলে এরকম দুইটার আবার অন্য চক্রের জন্য দুইটার যোগফল 0, অর্থাৎ এরকম যতগুলো যোগ করি না কেন, যে ইন্টিগ্রেশন করি না কেন, ঠিক আছে, সবগুলোর মোট টোটালটা কিন্তু অবশ্যই 0 হবে। ঠিক আছে? এরপরে আমরা কি লিখতে পারি? এই যে সাধারণভাবে আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখেছিলাম, সাধারণভাবে এটা কি লেখা যায়? সাধারণভাবে dq টা হলো তাপ, তাই না? তাপ। তাহলে আমরা এই ইন্টিগ্রেশন মানে কি? যোগ, আর সামেশন মানেও কিন্তু যোগ বা সমষ্টি। ঠিক আছে? তাহলে dq টাকে আমরা হলো তাপ, এই dq টা হলো আমার কি? তাপ। আর এই যে t, এটা হলো আমার তাপমাত্রা। ঠিক আছে? তাহলে ইকুয়াল টু আমি 0, dq তাপকে আমি কি পরিমাণ তাপ ধরলাম। ঠিক আছে? dq টাও তাপ, এই q টাকে আমরা সাধারণভাবে তাপ ধরি, কারণ তাপকে সাধারণত q দ্বারা প্রকাশ করে। আচ্ছা, আর এই যে q ডিভাইডেড 2, এটাকে বলা হয়, এই পুরাটাকে বলা হয় কি? সামেশন অফ, এটাকে বলা হয় এনট্রপি। এটা হলো কি? এনট্রপির পরিবর্তন। এই q ডিভাইডেড t মানে হলো যে ds। ঠিক আছে? এই q ডিভাইডেড t মানে হলো ds টা মানে হলো, এটি মনে রাখবেন, এই এনট্রপির যে পরিবর্তন, এটার যে রাশিমালা সেটাকে ds সমান সমান q ডিভাইডেড t দ্বারা প্রকাশ করে। এটা হলো এনট্রপির সংজ্ঞা। ঠিক আছে? এনট্রপির পরিবর্তনকে ds দ্বারা প্রকাশ। এখানে এনট্রপির যে পরিবর্তন, ঠিক আছে, এই এনট্রপির পরিবর্তন আর টোটাল, এটা মানে কি? মোট। তাহলে মোট এনট্রপি, এটা দ্বারা কি বোঝায়? তাহলে এটা দ্বারা বোঝায় মোট, আর এটা হলো এনট্রপি, মোট এনট্রপির পরিবর্তন। মোট এনট্রপির পরিবর্তন 0। মোট এনট্রপির পরিবর্তন 0 মানে কি? এনট্রপিটা যা ছিল তাই আছে, অর্থাৎ কি? অর্থাৎ প্রত্যাবর্তক প্রক্রিয়ায় কি থাকে? এনট্রপি স্থির থাকে। এনট্রপি পরিবর্তন 0 মানে কি? एंट्रोपी स्थिर থাকে। यही ক্লসিয়াসের উপপাদ্য, এটাই হলো প্রুফ। ঠিক আছে, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন ফ্যান নাই, ফ্যান আছে, ফ্যান বন্ধ করে আপনাদের জন্য ক্লাস নিয়েছি, পুরো গাম দিচ্ছে। তো আপনাদের কমেন্টটা যদি না করেন তাহলে খুবই কষ্ট পাবো। ওকে, আল্লাহ হাফেজ।